শ্বশুরবাড়িতে যাওয়ার সাথে সাথে কাকুলিকে সবাই খুবই স্নেহ করে। বিশেষ করে তার শাশুড়ি মা দোলা দেবী, ননদ সুস্মিতা, শ্বশুরমশাই দীপক বাবু এবং স্বামী কল্যাণ নতুন বৌমাকে একেবারে চোখে চোখে হারায়। কিন্তু কাকুলি কোনোদিনও শ্বশুরবাড়িতে এসে এত কেয়ার পাবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। বিয়ের পর যখন সে সকলের জন্য প্রথমবারের মতো রান্না করে তখন আমি সবাইকে খাবার পরিবেশন করার আগে একবার নিজে খেয়ে দেখে নেব যে কেমন স্বাদ হয়েছে। যদি পছন্দ না হয় তাহলে আমি আবার রান্না করব। খাবার খারাপ হলে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর রেগে যাবে, এটা আমি মোটেই সহ্য করতে পারবো না। এই বলে কাকুলি তার রান্না করা ভাত, ডাল, মাছ, মাংস সবই 1 চামচ করে খেয়ে দেখতে শুরু করে। কিন্তু তার যেন মনে হয় খাবারে একটু নুন বেশি হয়েছে, তাই সে ভয়ের চোটে সেই রান্নাগুলো কাউকে পরিবেশন করতে চায় না। ইস, এবার কি হবে? প্রত্যেক রান্নাতে আমার নুন বেশি মনে হচ্ছে। না না, এত খাবার আমি সবাইকে পরিবেশন করতে পারবো না। আমি আবার সবকিছু নতুন করে রান্না করব, আর এই নুন মেশানো খাবারগুলো বরং আমিই খেয়ে নেব। কাকুলি এই কথা ভেবে আবার সবার জন্য নতুন করে রান্না করতে শুরু করে দেয়। কিন্তু তখনই তার শাশুড়িমা এবং ননদ রান্নাঘরে আসে। তারা নতুন বৌমাকে পুনরায় আবার রান্না করতে দেখে খুবই অবাক হয়। কি ব্যাপার বৌমা, এই তো কিছুক্ষণ আগেই তোমার রান্না বান্না হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আবার রান্না করছো কেন? ওই রান্নাগুলো কি হলো? না মানে আসলে ওই রান্নাগুলোতে আমার মনে হচ্ছে নুন বেশি হয়ে গেছে, তাই আমি কি করে আপনাদেরকে অতিরিক্ত নুনযুক্ত খাবার পরিবেশন করব বলুন তো? সেই জন্য নতুন করে আবার রান্না করছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, ওই খাবারগুলো আমি নষ্ট করব না। আমি বাড়ি বাড়ি গরম করে ওই খাবারগুলো খেয়ে নেব। বৌমার এরকম ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে দোলা দেবী এবং তার মেয়ে সুস্মিতা দুজনেই হেসে ওঠে। আরে বৌদি, তোমাকে এত খাটাখাটনি করতে কে বলেছে? আমি সব কটা খাবার খেয়ে দেখছি, যদি নুন বেশি হয়ে থাকে তবুও আমরা এই খাবারগুলোই খাবো। কিন্তু তুমি দয়া করে আবার কষ্ট করে রান্না বান্না করো না। তুমি যদি সারাক্ষণ রান্নাঘরেই বসে থাকো তাহলে আমাদের সাথে কে গল্প করবে? তোমাকে নিয়ে আজকে আমরা সবাই শপিং করতে যাব, তারপর আমরা একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, তোমাকে পার্লারে নিয়ে যাব, অনেক কাজ আছে। তাই এসব রান্না বান্না নিয়ে আর বাড়াবাড়ি করতে হবে না, কেমন? শাশুড়িমা এবং ননদের মুখে এমন কথা শুনে নতুন বৌমা খুবই খুশি হয়, কিন্তু তবুও সে মন খুলে তাদের সাথে কথা বলতে পারে না। অন্যদিকে সুস্মিতা সব খাবারগুলো খেয়ে দেখে, আর তার মোটেই খাবারগুলোতে নুন বেশি বলে মনে হয় না। তাই শাশুড়িমা এবং ননদ দুজনে মিলে তখনই খাবারগুলো পরিবেশন করে নেয়। তুমি যথেষ্ট ভালো রান্না করেছো বৌদি, তোমাকে দ্বিতীয়বার কিচ্ছু রান্না করতে হবে না। আমরা খাবারগুলো পরিবেশন করলাম, তুমিও আমাদের সঙ্গে বসে খেয়ে নাও। এই শুনে কাকুলি খুবই খুশি হয়। সবাই তার হাতের খাবার খেয়ে অনেক প্রশংসাও করে, এমনকি সবাই তাকে 1000 টাকা করে উপহারও দেয়। কিন্তু সেই টাকা কাকুলি নিতে চায় না। এটা তো তোমার উপহার, না করতে নেই বৌমা। তোমার যেমন ইচ্ছা হয় তুমি তেমন ভাবে খরচা করতে পারো। দেখতে দেখতে সন্ধ্যা হতে না হতেই তারা নতুন বৌমাকে নিয়ে শপিং করতে চলে যায়। তারা কাকুলিকে দামি দামি শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স, গহনা ইত্যাদি কিনে দেয়। সুস্মিতার সাথে কাকুলি পার্লারেও যায়। সেখানে গিয়ে সুস্মিতা তাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। ইস বৌদি, তোমার হাত পাগুলোর কি অবস্থা? পুরো শুকিয়ে গিয়ে চামড়া উঠছে। দেখেই মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে পায়ে হাতে ক্রিম মাখো না। আজকে তোমাকে ভালো করে পেডিকিওর ম্যানিকিওর করিয়ে দিতে হবে। এভাবেই সুস্মিতা তার বৌদির পেডিকিওর এবং ম্যানিকিওর করিয়ে দেয়। কিছুক্ষণ পর কাকুলি নিজের হাত পা নিজেই চিনতে পারে না, তাকে দেখতে খুবই সুন্দর বলে মনে হয়। এমন সময় কাকুলির বিয়ের আগে সব কথা মনে পড়ে যায়। বিয়ের আগে সারাদিন রান্না বান্না করতে গিয়ে হাত পা গুলো কেমন খসখসে হয়ে গেছে, চামড়াও উঠছে, তাছাড়া খুব জ্বালা জ্বালা করছে। আমি বরঞ্চ একটু বোনের ঘরে গিয়ে হাতে পায়ে ক্রিম মেখে নিই, তাহলে হাত পাটা ভালো থাকবে। এই বলে কাকুলি তার বোন মনির ঘরে চলে যায়। মনির ড্রেসিং টেবিল বিভিন্ন রকম কসমেটিক্স এবং ক্রিম দিয়ে সাজানো থাকে। সেখান থেকে একটা দামি ক্রিম নিয়ে কাকুলি তার হাতে পায়ে মাখতে শুরু করে। কিন্তু তখনই মনি কলেজ থেকে ফিরে আসে। সে যখন দেখে যে কাকুলি তার ক্রিম ব্যবহার করছে তখন সে ভীষণই রেগে যায়।
তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসে ক্রিম মাখছিস? আমি বাড়িতে নেই বলে তুই যখন তখন আমার ঘরে চলে আসবি আর আমার জিনিস ব্যবহার করবি, তাও আবার আমার পারমিশন ছাড়া? তোকে এত বড় সাহস কে দিল বলতো? না, আসলে হাত পা গুলো খুব জ্বালা জ্বালা করছিল তো, তাছাড়া হাত পা থেকে খুব চামড়া উঠছে, সেই জন্য ভাবলাম তোর ক্রিমগুলো একটু মেখে নি। দেখ, আমি কিন্তু বেশি ক্রিম নিইনি, খুব অল্প পরিমাণ ক্রিম মেখেছি। মা, ও মা, ঘরে এসে দেখে যাও বদমাইশ কাকলি কি করেছে। তোমার তো দেখছি কোনো দিকেই খেয়াল থাকে না। ওকে বলা হয়েছে চাকরানীদের মতো একটা কোনায় পড়ে থাকতে আর সারাদিন রান্না বান্না করতে, ঘরের কাজ করতে, আমাদের সেবা করতে, কিন্তু ও মহারানীর মতো আমার ঘরে এসে ক্রিম মাখছে। একবার দেখে যাও। মনি এভাবে তার মাকে ডেকে নিয়ে আসে, যার ফলে মনি এবং তার মা দুজনেই কাকুলিকে খুবই বকাবকি করে, এমনকি তারা কাকুলির গায়ে হাত তোলে, যার ফলে কাকুলি খুব ভয় পেয়ে যায়। এভাবে বিয়ের আগে তার বাপের বাড়ির লোকেরা সবসময় তাকে ভয় দেখিয়ে রাখে, এমনকি তার মাতাল বাবা প্রত্যেকদিন অফিস থেকে বাড়ি ফিরে কাকুলির গায়ে হাত তোলে। এসব ঘটনা যখন তার মনে পড়ে, তখন পার্লারে বসে বসেই কাকুলির চোখে জল চলে আসে। তুমি একদম কান্নাকাটি করো না বৌদি, এখন তুমি আমাদের বাড়িতে আছো, তাই তোমার কোনো চিন্তা নেই। আমরা জানি না বিয়ের আগে তোমার জীবন কেমন ছিল, কিন্তু বিয়ের পর তুমি আমাদের সাথে অনেক ভালো থাকবে। আমরা সবসময় তোমার কেয়ার করব, আমি প্রমিস করছি। এই বলে সুস্মিতা তার বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বাড়িতে ফেরার পর কাকলি দেখে যে তার শ্বশুর মশাই সুন্দর সুন্দর বিভিন্ন রকমের খাবার দাবার অর্ডার করে টেবিলে সাজিয়ে রেখেছে। টেবিলের উপর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, নুডলস, রোল, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস ইত্যাদি রাখা থাকে। এত রকমের খাবার দেখে কাকলি একদমই অবাক হয়ে যায়। এ কি বাবা, এত খাবার আপনি বাইরে থেকে অর্ডার করিয়েছেন কেন? আমি তো বাড়িতে ফিরে এসেই রান্না করতাম। আপনারা দয়া করে আমার উপর আবার রেগে যাবেন না। আজকে পার্লারে অনেকটা সময় লেগে গেল, আমার জন্য আপনাদের অনেক টাকা নষ্ট হয়ে গেল। বলুন। না না বৌমা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি ভাবলে কি করে যে তুমি পার্লার থেকে সেজে গুজে আসবে আর তারপর তোমাকে দিয়ে রান্না বান্না করানো হবে? এমনিতেই আমরা বাড়িতে মাঝে মধ্যে রেস্টুরেন্টের খাবার অর্ডার করিয়ে খাই, তাই আজকে সব তোমার পছন্দের খাবার অর্ডার করিয়েছি। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। শ্বশুরের মুখে এমন কথা শুনে কাকলির চোখে জল চলে আসে, কারণ বিয়ের আগে যখন বাইরে থেকে রেস্টুরেন্টের খাবার দাবার আনা হতো, তখন কাকলির বাবা মা এবং বোন তার সাথে খুব খারাপ ব্যবহার করত। কাকুলি, তুই কিন্তু আমাদের সাথে খেতে বসতে পারবি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত বেঁচে যাওয়া এঁটো কাটাগুলো তুই খেয়ে নেবি, বুঝেছিস? কিন্তু বাবা, তুমি তো জানো আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। টেবিলে অনেকটা বিরিয়ানি রাখা আছে, আমি ওখান থেকে একটু বিরিয়ানি নেব। কি, তুই বিরিয়ানি খাবি? তোর এত বড় সাহস! আমি রেস্টুরেন্ট থেকে আমার ছোট মেয়ে আর বউয়ের জন্য খাবার এনেছি, আর তুই সেই খাবারে লোভ দিচ্ছিস? তোর চোখ দুটো না একদম ফুটো করে দেবো, অসভ্য মেয়ে একটা। এই কথা বলে শৈলেন বাবু কাকুলিকে ভীষণই মারধর করে। তারপর থেকে রেস্টুরেন্টের খাবার দেখলে কাকুলির ভীষণই ভয় লাগে, কিন্তু শ্বশুর মশাই যে তাকে এতটা ভালোবাসবে সেটা কাকুলি কল্পনাই করতে পারে না। তখনই কাকুলি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং শ্বশুরবাড়ির লোকেদের সাথে একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করে এবং অনেক অনেক হাসি ঠাট্টা মজা করে। এভাবেই হাসি খুশি কাকুলির দিন কাটতে থাকে। ধীরে ধীরে কাকুলি বেশ স্বাস্থ্যবতী হয়ে ওঠে। তাকে দেখলে কোনো মহারানীর থেকে কম বলে মনে হয় না। একদিন কাকুলি তার শাশুড়ি মা এবং ননদের সাথে বাইরের রেস্টুরেন্টে খেতে যায়। বাবা, ওই দেখো, কাকুলিকে দেখে তো চেনাই যাচ্ছে না। আমাদের বাড়িতে কেমন চাকরানির মতো পড়ে থাকতো, আর বিয়ের পর একদম মহারানী হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে খুব আদর যত্ন করে রাখে। কেমন শাশুড়ি মা ননদের সাথে হাসতে হাসতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো। হ্যাঁ, তাই তো দেখছি। তখন তো তোর বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলাম, কিন্তু তুই তো বান্ধবীদের সাথে এমন পার্টি করেছিলিস যে নেশার ঘোড়ার ঘুম থেকে উঠতেই পারিসনি। তখন তো কাকুলিকে দেখি পছন্দ করে নিয়েছিল, তা না হলে আজকে তুই এইরকম আদর যত্ন পেতিস, বুঝেছিস? এখনো আমার এরকম আদর যত্ন পাওয়ার সুযোগ আছে। তুমি তো গাড়ি চালিয়ে এখন বাড়ি যাবে, তাই না? তাই তুমি এমন করে গাড়ি চালাও যাতে কাকুলিকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে পারো। তারপর যদি পুলিশ কেস হয়, তুমি টাকা দিয়ে সেই কেস চেপে দেবে, আর ওরা বুঝতেও পারবে না যে এই ঘটনা আমরা ঘটিয়েছি।
এই কথা শুনে শৈলেন বাবু আর দ্বিতীয়বার চিন্তা করে না। কাকুলি যখন তার শাশুড়িমা এবং ননদের সাথে রাস্তা পারাপার করতে যাবে, তখনই শৈলেন বাবু জোরে গাড়ি চালিয়ে কাকুলিকে ধাক্কা মারার জন্য এগিয়ে যায়। কিন্তু সুস্মিতা তার বৌদিকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির সামনে চলে আসে। তখন শৈলেন বাবু গাড়ির স্টিয়ারিং সামলাতে না পেরে সুস্মিতাকে ধাক্কা মেরে দেয়। সুস্মিতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে শৈলেন বাবু এবং মণি দুজনেই খুব ভয় পেয়ে যায়। বাবা, তোমাকে দিয়ে একটা কাজও হবে না। তোমাকে বললাম কাকুলিকে ধাক্কা মেরে উড়িয়ে দিতে, আর তুমিও ননদকে ধাক্কা মেরে উড়িয়ে দিলে। এবার কি হবে বলো তো? তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি চলো, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই বলে তারা তখনই জোরে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু কাকুলি ভালো করেই তার বাবার গাড়ি চিনতে পারে, কারণ বিয়ের আগে সে প্রত্যেকদিন তার বাবার গাড়ি ধুয়ে দিত। সুস্মিতা, কি হলো? তুমি চোখ খোলো। তুমি আজকে আমাকে বাঁচাতে গিয়ে নিজে এরকম অবস্থায় পড়ে থাকতে পারো না। মা, এখনই সুস্মিতাকে নিয়ে আমাদের নার্সিং হোমে যেতে হবে। আর আমি ভালো করেই বুঝতে পারছি এই ঘটনা কারা ঘটিয়েছে। আমি আমার ছেলেকে আর তোমার শ্বশুর মশাইকে ফোন করে দিয়েছি, ওরা এখনই নার্সিং হোমে চলে আসবে। চলো, আমরা ওকে নার্সিং হোমে নিয়ে যাই। এই বলে দোলা দেবী এবং কাকুলি দুজনে মিলে গাড়িতে করে সুস্মিতাকে নার্সিং হোমে নিয়ে যায়। ঠিক তখনই দীপক বাবু এবং কল্যাণও সেখানে এসে উপস্থিত হয়। এরই মধ্যে ডাক্তারবাবু সুস্মিতার সার্জারি শুরু করে দেয়। আমার বোনের সাথে এরকম দুর্ঘটনা যে ঘটিয়েছে, আমি তাকে ছাড়বো না। এই কাজ আমার বাবা আর বোনের, আমার বলতেও লজ্জা করছে। ওরা এরকম অপরাধী হতে পারে। বিয়ের আগে ওরা আমার উপর অনেক অত্যাচার করত, কিন্তু বিয়ে করে তোমাদের বাড়িতে আসার পর আমি আমার জীবনটা ফিরে পেয়েছি। আমার মনে হয় আমাকে শাস্তি দিতে গিয়ে ওরা সুস্মিতাকে ভুলবশত আঘাত করে ফেলেছে। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি যদি আমার বাপের বাড়ির লোকেদের কথা আগে তোমাদের বলতাম, তাহলে হয়তো এই ঘটনা কখনোই ঘটতো না। না না, তোমার কোনো দোষ নেই। আমি পুলিশকে ইতিমধ্যে ফোন করে সব ঘটনা জানিয়ে দিয়েছি, আর এখন তোমার বাবার বোনের বিষয়টাও বলে দেবো। তারপর ওরা কি করে বেঁচে থাকে আমিও দেখে নেব। পুলিশকে সবকিছু বলা হলে তারা শৈলেন বাবু এবং মণিকে ধরে থানায় নিয়ে আসে, কিন্তু তারা কিছুতেই নিজেদের দোষ স্বীকার করতে চায় না। তারা টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দিতে চায়। এমন সময় কল্যাণ তার বউকে নিয়ে সেখানে এসে হাজির হয়। বদমাইশ মেয়ে, তোর এত বড় সাহস যে তুই আমাদের নামে পুলিশ কমপ্লেন করেছিস? যা করেছি বেশ করেছি, কারণ আমি তোমাদেরকে আর ভয় পাই না। আমি চাই তোমাদের কঠিনতম শাস্তি হোক। তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার শ্বশুরবাড়ির লোকেদের ক্ষতি চাও। ওদের যদি কিছু হয় আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। পুলিশ অফিসার, ওদেরকে অ্যারেস্ট করে নিন। কাকুলি এভাবে প্রতিবাদ করলে তার বাবা এবং বোন দুজনেই খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা ক্ষমা চাইলেও তাদেরকে ক্ষমা করা হয় না। পুলিশ অফিসার তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়। অন্যদিকে সার্জারির পর সুস্মিতা সুস্থ হয়ে ওঠে। সুস্মিতাকে বাড়িতে নিয়ে যাওয়া হলে কাকুলি তার ননদের অনেক সেবা করে। ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারা আবার সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। 23 বছর বয়সী প্রীতি খুব গরিব পরিবারের একটি মেয়ে ছিল। তার বাবা অমিত বাবু একটা কারখানায় দিনমজুরের কাজ করে। প্রীতির মা সীমা দেবী প্রীতিকে খুব লেখাপড়া করাতে চায়, তাই সে নিজের সংসারের কাজের সঙ্গে সঙ্গে অন্যের বাড়িতে কাজ করে। প্রীতিও তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য খুব মন দিয়ে পড়াশোনা করে। অন্যদিকে সামাইরা খুব বড়লোক পরিবারের মেয়ে ছিল। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, তাই সে খুব অহংকারী ছিল। একদিন বিকেল বেলা প্রীতি বাড়ি ফেরে। সে আজকে খুব খুশি ছিল। সে চিৎকার করে তার বাবা মাকে ডাকে, মা, বাবা, এদিকে এসো, তোমাদের আজকে একটা খুশির খবর শোনাবো, তাড়াতাড়ি এদিকে এসো। প্রীতির চিৎকার শুনে তার মা সীমা দেবী তাড়াতাড়ি তার কাছে আসে। আজকে তোর কি হয়েছে প্রীতি? এত চিৎকার করছিস কেন? মা, আজকে আমি খুব খুশি। আমি তোমাদের যে কথাটা বলতে চাইছি সেটা শুনে তোমরাও খুব খুশি হবে। মা, বাবা কোথায়? তোর বাবা এক্ষুনি কারখানা থেকে কাজ করে এসেছে, তাই হাত মুখ ধুতে গেছে। তুই কি খুশির খবর শোনাতে চাইছিস সেটা বল। না, আগে বাবা আসুক, আমি তোমাদের একসঙ্গে কথাটা বলতে চাই। হাত মুখ ধুয়ে তার বাবা অমিত বাবু এসে বলে, হ্যাঁ বল মা, তুই আমাদের কি বলার জন্য ডেকেছিস? বাবা, আমি আজকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে চাকরির জন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমার সিলেকশন হয়ে গেছে। আমাকে তারা কালকে থেকে অফিসে যেতে বলেছে। সত্যিই তো, এটা তো খুবই খুশির খবর। আজকে তোকে দেখে গর্বে আমার বুক ভরে যাচ্ছে।
দেখেছো তো, আমি বলেছিলাম না যে আমাদের মেয়ে জীবনে অনেক আগে যাবে। প্রীতির মা, তুমি ঠিকই বলেছিলে। এমন সময় প্রীতির মা বাবার চোখে জল চলে আসে। প্রীতির বাবা মা দুজনেই খুব খুশি হয়। পরের দিন সকালবেলা প্রীতি ঠিক সময়ে অফিসে পৌঁছে যায়। অফিসে পৌঁছে সে তার কাজগুলো খুব মন দিয়ে করে। প্রীতির ডেস্কের পাশে উপস্থিত থাকা একটি মেয়ে রিমির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এমন সময় প্রীতির সমবয়সী একটি মেয়ে সেখানে আসে। তাকে দেখে সকলেই উঠে দাঁড়ায় এবং তাকে গুড মর্নিং উইশ করে। প্রীতিও সকলের মতো উঠে দাঁড়ায়। প্রীতি মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু সামাইরা ছিল। প্রীতি, তুই এখানে কি করছিস? আমি এই কোম্পানিতে জুনিয়র লেভেলে জব পেয়েছি। ও জুনিয়র, তাহলে আমাকে গুড মর্নিং উইশ কর। গুড মর্নিং সামাইরা। এখানে জুনিয়ররা সিনিয়রদের স্যার ম্যাডাম বলে, তাই গুড মর্নিং ম্যাডাম বল। গুড মর্নিং ম্যাডাম। খুব ভালো। প্রীতি, তুই আধ ঘন্টার মধ্যে আমার কেবিনে চলে আয়। ঠিক আছে ম্যাডাম। সামাইরা সেখান থেকে চলে গেলে রিমি প্রীতিকে বলে, প্রীতি, আমাদের এই সিনিয়র সামাইরা ম্যাডামের থেকে একটু সাবধানে থাকবে। এনার খুব অহংকার। অহংকার তো হবেই। আমাদের সমবয়সী হয়েও সামাইরা ম্যাডাম কত বুদ্ধিমান আর ট্যালেন্টেড। তাই তো ম্যাডাম আমাদের থেকে সিনিয়র পোস্টে চাকরি পেয়েছেন। সামাইরা ম্যাডামের কোনো ট্যালেন্ট নেই। ম্যাডামের বাবা সুনীল রায় এই কোম্পানির ম্যানেজার, তাই সামাইরা ম্যাডাম এই সিনিয়র পোস্টে চাকরি পেয়েছে। ম্যাডাম নিজে কোনো কাজ পারে না, এমনকি তার নিজের কাজগুলো জুনিয়রদের দিয়ে করিয়ে নেয়। কিন্তু অহংকার, বাবা কি বলবো, তুমি নিজেই দেখলে বুঝতে পারবে। প্রীতি সামাইরার কেবিনে গিয়ে দেখে সামাইরার কেবিনে তার পিএ উপস্থিত আছে। সামাইরা প্রীতিকে দেখে বলে, দেখ প্রীতি, তুই স্কুলের টপার ছিলিস, কিন্তু আজকে আমি তোর থেকে উপরে আছি। শুধু ভালো পড়াশোনা করে কোনো লাভ হয় না, কিছু কিছু সময় আমার মতো ভাগ্যেরও দরকার হয়। আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আজকের পর থেকে তুই আমার কেবিনের বাইরে বসে কাজ করবি। আমি যখন তোকে ডাকবো তখনই সঙ্গে সঙ্গে আমার কেবিনে চলে আসবি, আর যা কাজ বলবো তাই করবি। ঠিক আছে ম্যাডাম। এখন যা, আমার জন্য একটা কফি নিয়ে আয়। কিন্তু ম্যাডাম, কফি নিয়ে আসা তো আমার কাজ নয়। আজকের পর থেকে তুই এই কাজগুলোও করবি। সামাইরের মুখে এমন কথা শুনে প্রীতি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? প্রীতি কোনো উপায় না পেয়ে সামাইরের জন্য একটা কফি নিয়ে এসে তার কেবিনে রেখে সেখান থেকে চলে যায়। সামাইরা প্রীতিকে এমন করে ট্রিট করার জন্য তার কেবিনে বসে থাকা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়া তাকে বলে, ম্যাডাম, আপনি প্রীতির সাথে এমন ব্যবহার করলেন কেন? আপনি কি প্রীতিকে প্রথম থেকে চেনেন? হ্যাঁ, প্রীতি আর আমি একই স্কুলে পড়াশোনা করতাম। প্রীতি স্কুলের টপার ছিল। আমাকে একদিন মিতা ম্যাডাম প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি তার উত্তর দিতে পারিনি, আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করে। সেই সময় প্রীতি সেই প্রশ্নের উত্তর দিয়ে সকলের কাছে ভালো হয়ে যায়। প্রীতির জন্য আমাকে স্কুলের ম্যাডামদের কাছ থেকে অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু সময়টা এখন আমার। আমি এখন প্রীতির থেকে আমার অপমানের বদলা নেব। সামাইরা প্রীতিকে অফিসের কাজ করানোর সঙ্গে সঙ্গে তার পার্সোনাল কাজগুলো করাতে থাকে। সামাইরা প্রীতিকে কখনো কফি নিয়ে আসতে বলে, কখনো বা তার ব্যাগ নিয়ে আসতে বলে, আবার কখনো কখনো তার অফিসের কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেয়। এইভাবে দিন কাটতে থাকে। প্রীতি খুব মনোযোগ সহকারে তার কাজ করতে থাকে। তার কাজের প্রশংসা অফিসে ছড়িয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি প্রীতি বেস্ট এমপ্লয়ি অব দ্য মান্থের অ্যাওয়ার্ড পেয়ে যায়। প্রীতির উন্নতি দেখে সামাইরা খুব রেগে যায়। সামাইরা ইচ্ছা করে তার কফি টেবিলের উপর ফেলে দিয়ে অফিসে সবার সামনে প্রীতিকে বলে, প্রীতি, টেবিলের উপর পড়ে থাকা কফিটা মুছে পরিষ্কার করে দাও। সামাইরার এই কথা শুনে তার বাবা সুনীল রায় বলে, সামাইরা, তুমি এই কাজ প্রীতিকে বলছো কেন? এটা তো প্রীতির কাজ নয়। কিন্তু বাবা, প্রীতি এসব কাজে অভ্যস্ত আছে। মানে? আমাদের বাড়িতে যে সীমা মাসি কাজ করতে আসে, প্রীতি তারই মেয়ে। ও আচ্ছা, তুমি সেই মেয়ে যার পড়াশোনার জন্য সীমা অন্যের বাড়ি কাজ করে আজকে তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে খুব খুশি হচ্ছে। আজকে তুমি তোমার বাবা মায়ের নাম খুবই উজ্জ্বল করেছো। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ প্রীতি, টেবিল পরিষ্কার করা তোমার কাজ নয়। তোমাকে এখানে এসব কিছুই করতে হবে না। তুমি ভালো করে মন দিয়ে অফিসের কাজ করো। নিজের বাবার মুখে এমন কথা শুনে সামাইরা আরো বেশি রেগে যায়। সামাইরা, আগামী 3 জুলাই তোমার জন্মদিনের দিন তোমাকে একটা কোম্পানিতে কনসাইনমেন্ট পাঠাতে হবে। ওই কনসাইনমেন্টের পুরো দায়িত্ব আমি তোমাকেই দিলাম। মনে করে কনসাইনমেন্টটা সেদিন পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে বাবা।
এই বলে সামাইরা সেখান থেকে চলে যায়। ৩রা জুলাই অফিসে সকলে উপস্থিত থাকে। এমন সময় সামাইরা এসে অফিসের সকল এমপ্লয়িকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, কিন্তু সামাইরা প্রীতিকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে না। এই দেখে প্রীতির মন খুব খারাপ হয়ে যায়। সামাইরা ম্যাডাম, আপনি আমাকে আপনার জন্মদিনের পার্টিতে ইনভাইট করবেন না? আপনি তো সবাইকে ইনভাইট করেছেন এখানে, আমার কথা ভুলে গেছেন নাকি আপনি? তোর কথা আমি ভুলে যাইনি, তোকে আমি ইচ্ছা করে ইনভাইট করিনি। তোকে আমি সহ্য করতে পারি না, বুঝেছিস? তোর মতো মেয়ের আমার বার্থডে পার্টিতে যাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাডাম আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আশা করছি আপনি আমার উপহারটা অ্যাকসেপ্ট করবেন। তুই আমাকে কি উপহার দিবি? তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, গরিব ঘরের মেয়ে হয়ে মাসে কয়েক হাজার টাকা ইনকাম করেছিস বলে নিজেকে খুব বড়লোক ভাবছিস? তোর মতো মেয়ের কাছ থেকে 2 টাকার উপহার আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? যা ভাগ এখান থেকে। সামাইরা এভাবেই সবার সামনে প্রীতিকে অপমান করে নিজের বাড়িতে চলে যায়। সন্ধ্যাবেলা সামাইরার বার্থডে পার্টিতে তার বান্ধবী এবং অফিসের এমপ্লয়িরা চলে আসে। এমন সময় তার বাবা সেখানে এসে বলে, হ্যাপি বার্থডে সামাইরা। থ্যাংক ইউ বাবা। বাই দ্য ওয়ে, কনসাইনমেন্টটা পাঠিয়ে দিয়েছো তো? কোন কনসাইনমেন্ট বাবা? যে কনসাইনমেন্টের দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, মনে নেই? এটা শুনে সামাইরার সেই কনসাইনমেন্টের কথা মনে পড়ে এবং সে কাঁপা কাঁপা গলায় বলে, বাবা বলছি যে আমি তো এই কনসাইনমেন্টের কথা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে মানে? এত বড় দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে আর তুমি সেটাকে কিভাবে ভুলে যাও সামাইরা? এখন কি হবে? ওই কনসাইনমেন্টের জন্য আমরা কোম্পানি থেকে কত টাকা অ্যাডভান্স নিয়েছি জানো? এখন কনসাইনমেন্ট না পৌঁছাতে পারলে আমাদের কোম্পানির প্রচুর বদনাম হবে। এমন সময় সুনীল রায়ের ফোনে একটা কল আসে। সুনীল রায় দেখে যে কোম্পানিতে কনসাইনমেন্ট যাওয়ার কথা ছিল সেখান থেকে কল এসেছে। সুনীল রায় ফোনটা রিসিভ করলে অপর পাশ থেকে সেই কোম্পানির ওনার জানায় যে তারা কনসাইনমেন্ট পেয়ে গেছে। এ কথা শুনে সুনীল রায় সামাইরাকে বলে, আরে মা, তুমি আমার সাথে মজা করছিলে তাই না? কোম্পানিতে তো কনসাইনমেন্টটা পৌঁছে গেছে। এমন সময় সেখানে উপস্থিত থাকা সামাইরার পিএ রিয়া বলে ওঠে, হ্যাঁ স্যার, ম্যাডাম কনসাইনমেন্ট পাঠিয়ে দিয়েছিলেন আর ম্যাডাম আপনার সঙ্গে একটু মজা করলেন। মা, তুমি তো আজকে আমাকে ভয় পাইয়েই দিয়েছিলে। যাই হোক, তোমার বার্থডে পার্টি এনজয় করো, কেমন? এই বলে সুনীল রায় সেখান থেকে চলে যায়। তার বাবা সেখান থেকে চলে গেলে সামাইরা রিয়াকে বলে, আমি তো কনসাইনমেন্টের কথা ভুলেই গিয়েছিলাম, তাহলে কনসাইনমেন্টটা কে পাঠালো? ম্যাডাম, প্রীতি আপনার কনসাইনমেন্ট পাঠিয়ে দিয়েছিল আর আপনার বাবাকে বলতে বলেছিল যে আপনি নিজে কনসাইনমেন্ট পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে সামাইরা তার ভুল বুঝতে পারে যে সে প্রীতির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু প্রীতি খুব ভালো মনের মানুষ, তাই আজকে সে তার এত বড় উপকার করেছে। সামাইরা সঙ্গে সঙ্গে প্রীতির বাড়িতে যায়। প্রীতিকে সে সঙ্গে করে তার বার্থডে পার্টিতে নিয়ে আসে। সরি প্রীতি, আমি তোকে অনেক অপমান করেছি, কিন্তু তুই আজকে আমার এত বড় উপকার করলি। থ্যাংক ইউ রে। না না ম্যাডাম, থ্যাংক ইউ বলার কিছু নেই। এটা তো আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার ছিল। আমি জানতাম আপনি আপনার জন্মদিনের পার্টি উপলক্ষে প্ল্যান করার জন্য অনেক ব্যস্ত থাকবেন আর আপনি কনসাইনমেন্ট করতে ভুলে যাবেন, তাই আমি আপনার হয়ে কাজটি করে দিলাম। আপনার উপহারটি পছন্দ হয়েছে তো ম্যাডাম? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর শোন, আজকের পর থেকে তুই আমাকে ম্যাডাম বলে ছোট করবি না, কেমন? আমরা একসাথে একই স্কুলে পড়াশোনা করেছি। তুই আমাকে নাম ধরে ডাকবি আর আমাকে আপনি আপনি করে বলারও কোনো দরকার নেই। আমাকে তুই করেই বলবি, কেমন? ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? সরি সামাইরা। আনন্দ করতে করতে সামাইরা এবং প্রীতি দুজনে মিলে সামাইরার বার্থডে কেক কাটে। সেদিনের পর থেকে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। প্রীতিকে সামাইরার বাবা একটা ভালো পোস্টে চাকরির ব্যবস্থা করে দেয়। ধীরে ধীরে প্রীতির পারিবারিক এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। প্রীতি সামাইরা এবং তার বাবাকে অনেক ধন্যবাদ জানায়। তারা দুই বন্ধু মিলে এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে।